আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। হুম, পরিমাপ করার কথা ভাবিনি, তবে অপরিসীম ঘৃণা, বিশ্বাস করুন। কায়রাপ ঘরের মৃদু আলো বইয়ের ভেজা চোখের পানে তাকিয়ে রইল। এই মেয়েটাকে তো ভালোই বেসেছে সে, তাহলে তার বদলে এত শাস্তি কেন পাচ্ছে? শুধুমাত্র ভালোবাসায় পন্থা ভিন্ন ছিল বলে? কায়রাপ কায়েসির কপালে চুমু দিল। কিন্তু আফসোস, এমন ঘৃণাতেও তুমি পুরোটাই আমার। এমন ঘৃণাতেই তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাহলে চাইবো এই ঘৃণাও শেষ না হোক, কারণ এই ঘৃণাও তোমাকে আমার কাছেই বেঁধে রেখেছে। আমার চাওয়া একটাই, তুমি শুধু এবং শুধু আমার থাকো, ব্যাস। কথা শেষ হতে তার হাতের বাঁধন কায়েসির কবজে আরো দৃঢ়ভাবে বসে আছে। তারপর কায়রাপ ঝুঁকে কায়েসির নাকফুলের সয় চুমু দিল। ছোট চিকন ডাটার সেই নাকফুল, ফর্সা মুখে চৌকো নাকের পরা সে যেন এখন উগ্র সৌন্দর্য। এই নাকের ডগায় সারা দিন হাঁটতে নিজের রাগ নিয়ে, তেজ নিয়ে, অসম্ভব বিরক্তি নিয়ে। তবু কায়রাবের ভালো লাগে। এই যে এই বাড়িতে টুকটুক করে লাল শাড়ি পরে বউটা হেঁটে বেড়ায়, তখন প্রতি মুহূর্তে কায়রা আপ্লুত হয়, বিমোহিত হয়। কায়েসি এসব কাজে বিরক্ত হতে তেতে উঠে বলল, আপনি কি একটু অনুতপ্ত হয় না? একটু মনে হয় না আপনি ভুল? 4 বছর ধরে সংসার করে মন পর্যন্ত পেলেন না আমার, তাও লজ্জা লাগে না? কায়রাব নরম এসে দিল, বোঝাতে চাইল প্রশ্নটা তার হৃদয়ে তীরের ছুড়ে দিল। দিল ব্যথাও লাগলেনি। বলল, ভালোবাসা হওয়া উচিত এমনই। ভালোবাসলে এমন নির্লজ্জভাবে ভালোবাসতে হবে, এক্সপেকটেশন রাখা যাবে না, যেমন আমি রাখছি না। আর শোনো, মন একটা বেইমান জিনিস। এই মন দিয়ে আজ ঘৃণা করছো, কাল ভালোবাসবে। তাই তোমার মন আমার লাগবে না। এই মন ছাড়া 4 বছর যখন কাটিয়েছি, আরও 40 বছরও কাটিয়ে দেবো। আল্লাহ চাইলে ভালো না হয় আমি বাসলাম, তোমাকে বাঁচতে হবে না। কায়েসি চোখ বন্ধ করে মৃদু কাজ সুরে বলল, আপনি অসুস্থ কায়রা, আপনাকে ঠিক লাগে না আমার। কায়রা মৃদু এসে কায়েসির ঘাড়ে উপর উত্তপ্ত শ্বাস ফেলে পড়ল। আচ্ছা, আমাদের গল্পের ইউনিক অংশটা কি জানো? হুম, একতরফা ভালোবাসা, যা নায়িকার সাধারণত দূর থেকে বাসে, যেখানে চাওয়া থাকে, পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমি যে নায়ক নই, আমি একতরফা ভালোবাসাকে ছিনিয়ে এনেছি, নিজের বউ করেছে, শুধুমাত্র নিজের শোকটাকে কৌশলে কাছে এনেছি। তাই এতে তোমার ঘৃণাও সই। তবে সত্যি বলতে, এটা তো নিক্স ভালোবাসা নয়, এটা আমার আমরণ আসক্তি বলতে পারো, যা কাটবে না কখনো, না কাটুক। কায়রা আলতো হেসে কায়েসির কপালে ঠোঁট ছুঁয়ে আবার বলল, একদিন আমার থেকে ভালোবাসা পাওয়ার লোভ তোমার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাবে কায়েশি। আমাকে পাওয়ার তৃষ্ণায় তুমি ছটপট করবে, কথাটা মিলিয়ে নিও। তার কণ্ঠে ছিল ভালোবাসা, এমন গভীর নিশ্চয়তা যা কায়েসি এরূপ অস্বীকার, রাগ, অভিমান সবকিছু মিলিয়ে তাকে কায়রাব থেকে আলাদা করতে পারে না। কায়রাবের ভালোবাসা ছিল জেদি, দাবিদার, কিন্তু তার জীবনের ভাষা একতরফা ছিল, সে পরিপূর্ণ। কায়েসি পেয়েছে, সে নিজের করে ছেড়েছে, নিজের অংশকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর কি চায় তার জীবনে? ভালোবাসা নাই পেলেও মানুষটা শুধু তার থাক। সামনে নির্বাচন, ক্ষমতার আবেশে ভারী হয়ে আছে বাতাস। কায়রাব তাজওয়ার খান বিগত কয়েক সপ্তাহ ধরে প্রচুর দৌড়াদৌড়ি ওপরে আছে। বর্তমানে তুমুল ব্যস্ততায় কাটছে তার দিন। নির্বাচন মানে শুধু গণভোট নয়, তার বাঁচা মরার লড়াই, তার সম্মান আর অস্তিত্বের প্রশ্ন। এমপি পদে টিকে থাকতে হলে জনগণের ভোট দরকার, সাথে তার ভালোবাসা। এমপি হিসেবে যদিও কায়রাপের জেতার সম্ভাবনা বেশি, তবু কায়রাপ রিস্ক নিতে চাইছে না। তাই কায়রাপের দলবল উঠে পড়ে লেগেছে, একদম আদা জল খেয়ে। কায়রাপের বিপক্ষে লড়ছে আলতাফ মির্জা সহ আরও অনেকেই। তবে আলতাফ মির্জা বেশ শক্তিশালী পার্টি, সে ওত পেতে আছে কায়রাপের ক্ষতি করার। আজকে কায়রাপের সমাবেশের খবর সে আগেই পেয়েছে এবং সে অনুযায়ী তার পরিকল্পনা কায়রাপ তাজওয়ার খানকে শেষ করে দেওয়ার। রাজনীতির ময়দান থেকে কায়রাপ তাজওয়ার খানের সমাপ্তি তার উদ্দেশ্য।
কারণ এই কায়রাপ ছাড়া তাকে তার চালে মাত দিতে কেউই পারে না। কাল রাত থেকে আলতাফ মির্জা নিজের ঘরেই ছিল। মধ্যবয়সে ছুঁই ছুঁই আলতাফ মির্জা গম্ভীর হয়ে সোফায় আতশোয়া হয়ে বসে আছে, সোফায় মাথার পাশে এক হাত রেখে অন্য হাতে সিগারেটটা এমনভাবে ধরে যেন সেটাই তার ক্ষমতার সিম্বল। সামনে চুলগুলো সামান্য উঠে আসছে। যতই হোক বয়স তো বাড়ছে, সেটা তো কমা যাবে না। বয়সের দাবিকে কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু আলতাফ তা মেনে নিতে শিখেনি। বয়স বাড়ছে, তবুও নিজের পুরুষত্ব অহংকারের কাছে ঘিরে রেখেছে। 48 ছুঁয়েছে তার বয়স, কিন্তু বিয়ে করেনি। সে বিয়ে নামক কোনো বাঁধন নিজে আবদ্ধ করতে চায় না, কারণ সে জানে স্ত্রী, সন্তান, প্রতিজ্ঞা এসব তার মতো লোকের কাছে নিষ্প্রয়োজন শেকল। পরিবার পরিজন কিছুই নেই তার। তার মতো মানুষের দুর্বলতা বানানো উচিত নয়, আর মানুষের সবচেয়ে দুর্বলতা এই পরিবার। অবশ্য তার রাতের কাজকর্ম অব্যাহত থাকে না। তার রাতগুলো উন্মুক্ত নোংরা পাপের মতোই মুক্ত। নিত্য নতুন মুখ, নতুন শরীর, নতুন নারীর সঙ্গ তার দিন কাটে। তবে সবকিছুই নির্ভীতে ঘটে, সবকিছু লুকোনোর পর্দার আড়ালে। আলতাফ মির্জা তার অন্ধকারের ভিতরটাকে লুকিয়ে রেখেছে, যা সমাজের কেউ দেখতেই পাবে না, আর দেখতে পেলেও বলার সাহস পাবে না। জনগণের সামনে সে এক মুখোশ পরে উন্নয়নমুখী, সদালাপী, লোক দরদি মানুষের মাথা নুয়ে সালাম দেয়, হাসি বিলা প্রতিশ্রুতি ছাড়াই। কিন্তু ব্যক্তি জীবনে সে সম্পূর্ণ বিপরীত, এক ভয়ঙ্কর চরিত্র, যার আসল রূপ রাত্রে অন্ধকারে রাখে। চোখের সামনে ধোঁয়া কুণ্ডলে পাকিয়ে উঠেছে। আলতাফ ধোঁয়া ছাড়ে দীর্ঘশ্বাসে। আগামী দিনের নোংরা পরিকল্পনা আগে তার মস্তিষ্কে পরিকল্পিত সম্পর্কে আরো ভেবে নিতে চায়। আরো চোখ দুটোতে ক্লান্তি আছে, কিন্তু তা সত্ত্বেও শিয়াল সুলভ বুদ্ধি তীক্ষ্ণ ধারালো। সে হাঁ করে ধোঁয়া ছাড়লো। ধোঁয়ার মোটা অংশগুলো ছড়িয়ে পড়ে ঘরের কোণায়, অশুভ কোনো সংকেতের মতো। অবশ্য সে মানুষটাই অশুভ। ইমতিয়াজের পোলা বহুত বাড়তেছে রে, ওরে সরাইতে হইব রাস্তা থেকে, না হলে আমার চালেই আমারে মরতে দিব। আলতাপ কণ্ঠে ভারী কি ভাব। সামনে বসা দুটো ছেলের চোখে তখনও আগুনের মতো জ্বলন্ত উচ্ছ্বাস। বলল, তাহলে কি করমু বস, ওটাই দেই। আলতাপ খ্যাক খ্যাক করে হাসে। শালা, উড়বি ওরে? এতই সোজা? শত্রুর দুর্বল ভাবা মারাত্মক ভুল। কায়রা ভরে সহজভাবে নেওয়া ঠিক হব না। ওই বহুত চালাক। আগের বার কি করছিল ভুলে গেছস? দুটো ছেলে পরস্পরের দিকে তাকায়, আগ্রহ আরো বেড়ে যায়। তাহলে কমুনি, এভাবে হাত পা গুটাইয়া বসে থাকলে কি লাভ? আলতাপ ধীরে ধীরে আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেললো। আরেকটি মারাত্মক সিদ্ধান্তে সিলমোহর করছে মস্তিষ্কে, তাই ঘাড় বাঁকিয়ে বলল, কাল ভাসানির পাশে সমাবেশ ওদের দলের। নিরিবিলি জায়গা না, ভিড় থাকবে, বিশৃঙ্খলা থাকবে। ওইখানে মোক্ষম সুযোগ কাজে লাগাতে হবে। সে সোফা থেকে দাঁড়িয়ে আঙ্গুল তুলে ঘরের সব ছেলেপুলের উদ্দেশ্যে প্রতিধ্বনির মতো বলে উঠল, দুইজনে রেডি থাকবি, আর কোনো পোলাপান নিবি না অযথা। তারপর তাক করে সোজা শুট। হ্যাঁ, খানিকের মধ্যে বদ্ধ উন্মাদে হাসিতে ভরে উঠল ঘর। পরিকল্পনা পাকাপোক্ত হয়েছে, এবার শুধু প্রয়োগ করা বাকি। এই আলতাফ হলো কায়রাবের জাতশত্রু। রাজনীতির মাঠে সে শুরু থেকেই অন্য প্রান্তে। কায়রাব তাজওয়ার খানের সকলের অদ্ভুত শান্ত। কায়রাব বেরোতো সমাবেশে একটু পরেই। বেরোবার আগেই ঘড়ি বেল্টে সামান্য টেনে ঠিক করতে করে গম্ভীর স্বরে গলায় বলল, ডাকে। কাইসি, আমার কোটটা দাও তো। কায়েসি নিঃশব্দে এগিয়ে আসে, হাতে কোটে নিয়ে। চোখে নামানো তার। ঠিক তখনই কায়রা অনায়াসী ভঙ্গিতে তার কবজি ধরে কাছে টেনে আনে। এটাই তার নিত্যদিনের কাজ। দুজনের মাঝে অদৃশ্য দূরত্ব এক নিঃশ্বাসে মিলিয়ে দেয় সে। কোটটা গায়ে তুলতে তুলতে মোলায়েম দৃঢ়কণ্ঠে বলে, মুখটা এমন ভেজাল করে থেকো না সবসময়। মানুষ কখন কি হয় বলা যায় না। প্রতিদিনের মতো আজও যাচ্ছি কাজে, এমন না হলো নাও ফিরতে পারি। কায়েসি চমকে তাকায়, চোখ দুটো ধপ করে ওঠে।
অস্থির হলেও নিজেকে সামলায়। তবু সামনের মানুষটাকে বুঝতে না দিয়ে এক ধরনের ঠান্ডা বিদ্রুপ কণ্ঠে বলে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কায়রাপ থেমে যায়। অতঃপর ধীর ভঙ্গিতে খুব আস্তে কাইসির মুখ দুহাতে আজলায় তুলে নেয়। মেয়েটার অস্থিরতা টের পায় কায়রাপ, মুখে বলে না। মেয়েটার কপালে নীরবে আলতো করে চুমু দেয়। মলিন হেসে বলল, আমি মরে গেলে খুশি হবে? কাইসি ঠোঁট বাঁকিয়ে তস্তবেগে তাকিয়ে বলে, শয়তানরা এত তাড়াতাড়ি মরে না। কায়রাপ এবার সত্যি জোরে হেসে ফেলে। তবে হাসির কিনারায় একরকম ভাব জমে আছে। মুখে বলল, না মরলেই ভালো। যদিও মরতে আমার ভয় নেই, ভয়টা অন্য জায়গায়। বোনটাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে, আর সবচেয়ে বেশি তোমাকে নিয়ে। আমি এই ভেবে ভেবে অস্থির হই যে আমি মরলে তোমার এত ভালোবাসবে কে কায়েশি? কায়েসি শ্বাস ফেলে ক্লান্ত ভঙ্গিমায়, তারপর কণ্ঠ খাদে নামিয়ে ফেলে। চাই না এমন ভালোবাসা, চাই না। এই বলে সে ঘুরে দাঁড়ায়। দরজার দিকে হাঁটার সময় সে এই বুঝে কেউ দেখে ফেললো ভেবে মাথা নিচু রাখে, নয়তো ভেঙে যাবে। তবু চোখে বেয়ে নেমে আসে এক ফোঁটা অশ্রুবিন্দু। দ্রুত, খুব দ্রুত আঙ্গুলে ডগায় অশ্রুটি মুছে ফেলে। কেউ দেখতে পাবে না, সেটা কায়রাবও না। আর পেছনে দাঁড়িয়ে কায়রা কেবল তাকিয়ে থাকে। একটা মানুষ চলে যাওয়ার পায়ের শব্দ কিভাবে নিজের বুকের ভেতরটা নিঃশব্দে ভাঙা সব স্পষ্ট হয়ে যাচ্ছে, সে কথা সেই শুধু জানে। কায়রাব তার বউ বাচ্চার কাছে, তার পরিবারের কাছে সত্যিই দুর্বল। আর দেরি না করে গাড়ি করে রওনা দিচ্ছে সমাবেশের উদ্দেশ্যে। গাড়ির জানালায় ভাসতে থাকা শহরের দৃশ্য দেখে মনে পড়ে বাবার কথা। এই রাজনীতি তার বাবার রক্তের স্রোত বেয়ে তার শিরে ঢুকেছে। তার বাবার জীবনে একাংশ এই রাজনীতিতেই কেটেছে। সেও নেতা ছিল এক সময়, কিন্তু একটা ভুল, সব শেষ হয়েছিল। এ ভেবে দীর্ঘশ্বাস ফেলল কায়রাব। আজ সমাবেশে মাওলানা বাসানির কাছেই পথ জুড়ে পোস্টার, ব্যানার, স্লোগান, মানুষের ভিড়। কায়রাবের গাড়ি যখন সামনে এসে থামে, তখন চারপাশটা এক রোমাঞ্চকর উত্তেজনায় থরথর করছে। দেহরক্ষীরা তার চারপাশ ঘিরে ধরেছে। গাড়ির দরজা খুলতে কায়রাব নামে। কোট প্যান্ট, অদ্ভুত এক রাজকীয়তা, স্থিরতা। মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামার কোনো বংশীয় যোদ্ধা। মানুষ হাত নেড়ে চিৎকার করছে। কয়রাব ভাই, আমাদের নেতা। কায়রাব হাত নাড়াতে নাড়াতে যায় স্টেজে। আসার সময় কিছু মানুষের সাথে কুশল বিনিময় করে, তাদের খোঁজ খবর নেয়। সৎ থেকে যতটুকু কাজ করা যায়, তবে কিছু ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগ করতে হয়। সকলের কাছে জনপ্রিয় কায়রাব। তার সুনাম যেন আছে, তেমনই আছে ভালোবাসাও। কারণ সে জায়গায় জায়গায় উন্নত করেছে, সাধারণ জনগণের সুবিধা অসুবিধা দেখেছে, ন্যায্য বিচার করেছে। না চাইবে এমন নেতা? স্টেজ তৈরি, প্ল্যাকার্ড সাজানো, মাইক ফিডব্যাকের শব্দ। কায়রাব স্টেজে উঠে স্বভাবসুলভ হেসে চেয়ারে বসে পা তুলে রাখে, কোনো রাজা যেভাবে নিজের সিংহাসনে বসে এমন ভঙ্গিতে। দেহরক্ষীরা সতর্ক দৃষ্টিতে জনগণের দিকে তাকিয়ে আছে। পাখির মতো শিকারি খুঁজে বেড়ায় ওই দুই আততায়ী ভিড়ের মধ্যে মিশে আছে কিনা তা কেউ জানে না। আজকের আকাশের রাজনীতি হুমকি আগে গোপন ষড়যন্ত্র, ঘন কালো মেঘ জমে আছে। কিন্তু কায়রাব অদ্ভুতভাবে স্থির। তার চোখে গভীর লুকিয়ে থাকা আগুন, যে আগুন না থাকলে রাজনীতির মাঠে টিকা যায় না। এমন কায়রাবের বক্তব্যের পালা। কায়রাব সামনে এলো, ভিড়টা নিজের দিকে স্থির হয়ে আছে। বাতাসে ছিল একটি অদৃশ্য টান। সবাই অপেক্ষা করে তার প্রাণপ্রিয় নেতার বক্তব্য শোনার জন্য। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ, দোকানদারের সামনে দাঁড়ানো তরুণেরা, কাজ থামিয়ে দূর থেকে তাকিয়ে থাকা সকলেই চুপ করে। কায়রাব মাইকের সামনে দাঁড়ালো। চোখে সে পরিচিত দৃঢ়তা, এক অদ্ভুত শক্ত কণ্ঠ। মৃদু এসে ধীরে বলতে লাগলেন, ভাইয়েরা আমার, আমি আমাদেরই এলাকার ছেলে, চেনেন নিশ্চয়ই। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি, সেটা রাজনীতির উদ্দেশ্য কোনো কথা নয়। এটা আমাদের অস্তিত্ব রক্ষার কথা। এই মুহূর্তে থেমে তিনি মানুষের দিকে তাকালেন। প্রতিটি মুখ চিনে নিচ্ছেন। প্রথমে বলছি, রাজনৈতিক নেতা হওয়ার দরুন আপনাদের কথাই সবার আগে গ্রহণযোগ্য। আমরা আপনাদের জন্যই নির্বাচিত হই,
তাই আগে আপনাদের উন্নয়নের কথা বলি। সেটা শুধু রাস্তা, ড্রেন বা আলোর নয়। উন্নয়ন মানে মানুষের হৃদয়ে বিশ্বাস জাগানো। বিশ্বাসটা হলো একজন মানুষ আছে যে আপনাদের কথা ভাববে, আপনাদের পাশে দাঁড়াবে। মহিলারা, বৃদ্ধরা, দোকানদাররা সবাই মনোযোগ দিয়ে শুনছে। কায়রাপ আবার বলল, আমি কাইরাভ তাজওয়ার খান, ক্ষমতার লোভে নয়, মানুষের কাছে দায়বদ্ধ হয়ে এই মঞ্চে দাঁড়িয়েছি। আজ পাশে যে সরকারি ভবন তৈরি হচ্ছে, ওইটা শুধু ইট সিমেন্টের দেওয়াল নয়, ওটা হলো আপনাদের স্বপ্নেরই প্রতিচ্ছবি। এখানে যারা কাজ করেছে এরা আমাদের সমাজের প্রকৃত ভিত্তি। এ মাটির সাথে এদের ঘাম মিশে আছে, আর সেই ঘামেই আমাদের এলাকায় ভবিষ্যৎ গড়ে তুলবে। জমে থাকা মানুষের ভিড়ে প্রশংসার গুঞ্জন উঠল। কায়রাপ হাত তুললেন, গলা আরো ধীর হলো। আমি চাই আপনাদের প্রতিটি ছেলে মেয়ে শিক্ষিত হোক, আপনাদের প্রতিটি ঘর যেন আলোয় ভরে থাকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নেতা হিসাবে নয়, আপনাদের একজন সন্তান হিসাবে। যে কোনো অভাব, যে কোনো সমস্যাই আমার যে কোনো সমস্যাই আমার দরজা সবসময় খোলা আপনাদের জন্য। একজন মধ্যবয়স্ক লোক চোখ মুছে ফিসফিস করলেন, আমাদের কায়রাপ আলাদা, সে সত্যি যোগ্য হওয়ার নেতা হওয়ার জন্য। কায়রাপ আবারও সকলের দিকে তাকালো। এবার তার কণ্ঠে যেন আরো কোমল, কিন্তু প্রভাব আরো গভীর। আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আর সেই বিশ্বাসের সম্মান রাখাই আমার কর্তব্য। আমি চাই একদিন আপনারাও যেন গর্ব করে বলতে পারেন, আমাদের নেতা কাইরাফ তাজওয়ার খান যে নিজের কথা রেখেছে। আজ আমিও এও প্রতিশ্রুতি দিচ্ছি, স্বপ্ন দেখব আমরা সবাই, এবং স্বপ্ন পূরণ করব একসাথে। আমরা সেই বাংলাদেশ গড়ব যেখানে শিশুর হাসি হবে আমাদের দেশের পরিচয়, যেখানে মায়ের চোখে জল থাকবে শুধু আনন্দের, যেখানে রাত পোহালেই কাজের নতুন ভোর জাগবে। কর্মসংস্থানের শহর, যুবকদের জন্য প্রশিক্ষণ, নারীদের জন্য সুযোগ, বৃদ্ধদের জন্য নিশ্চয়তা, এবং সবচেয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিবেদিত থাকব। চতুর্দিকে তালি পড়ে গেল। কাবিরের চোখ হালকা প্রশান্তির ঝলক। সে জানে জনগণের তার প্রতি ভালোবাসা কতটুকু আছে। কাবির এবং তার দল আজ তথাকথিত বিল্ডিংয়ের কাজে এসেছে। আজ জমি দেখা আসবে, মাপঝোপের ব্যাপার আছে। এরপর থেকে কাজ শুরু। তার সঙ্গে ছিল জিহাদ, দীপ্রভ, প্রকাশ এবং আরও কয়েকজন সহকর্মী। জমির দিকে এগোতে গেলে হঠাৎ তাদের চোখ পড়ল ভাসানীর পাশে কায়রাবের সমাবেশে। মানুষের ভিড়, উত্তেজনার ভাষণ, আর স্টেজে উজ্জ্বল আলো, সব এক নতুন আহ্বানে শুনছিল। জিয়ান হাঁটা থামিয়ে কবিরের পাশ থেকে বলল, খারা কাবির আগেই যাইস না, শুই না যাই কথাগুলা, ভালোই লাগে। কাবিরও কোনো উত্তর দেয়নি। সেও থেমে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে সোজা স্টেজের দিকে, যেখানে কায়রাপ মানুষের মধ্যে আশ্রে পড়ছিল, কথা বলছিল শক্তি, তেজ আর অনুরাগের সঙ্গে। কাবির মৃদু হাসল। এদিকে তাদের দলের প্রকাশ তার উচ্ছ্বাসে ছিপে রাখতে পারল না। উচ্ছ্বাসিত হয়ে বলল, দেখেছিস, নেতা তো একেই লোকে বলবে, মিলাই আনিস, দেখ তো তেজ কি, এক এক জ্বলন্ত আগুন। জিহাদও মাথা নাড়ল, বলল, আবার জিগায়, হ্যাতি তো আগে আমাগো এমপি আসছিল, এইবারও হইব দেখিস। কাবিরও স্থিরভাবে দাঁড়িয়ে রইল, মনে মনে কায়রাবের প্রতিটি শব্দ, প্রতিটি কথাকে শুনল যতক্ষণ ছিল। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর কাবির সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, হইছে তো গহু না, এইগুলা সারাদিন চলবো, কয়দিন পর পরই দেখবানি নির্বাচনের আগ পর্যন্ত ক্যাঁচা লইব। এখন আয়, আমগো কাম আছে তো, বুঝলে যাস। এত ইচ্ছা থাকলে তোরা থাক, আমি যাইগা। জিহাদও মুখে হাসি নিয়ে বলল, আচ্ছা দাঁড়া বাপ, রাগিস না, ওই তোরা আয় এখন। তারা সবাই ধীরে ধীরে পা বাড়াতে গেল। আকস্মিক পরপর দুটি গুলির আওয়াজ শুনতে পায়। কাবির পাশ ফিরে তাকালো, তার চোখ ঝাপসা উঠে। স্টেজের দিকে তাকিয়ে দেখল কায়রাবের বাহুতে পরপর গুলি লেগেছে, রক্ত ঝরে পড়ছে সাদা পাঞ্জাবির উপর।
কায়রাপ হাত দিয়ে অপর বাহু চেপে ধরে আছে, চোখ মুখ খিচে। এরই মধ্যে সমাবেশের ছোটাছুটি শুরু হয়ে গেল। সব স্তব্ধ হয়ে গেছে মুহূর্তে। কাবির ইতিমধ্যে হিমশীতল হয়ে গেছে, ভেতর থেকে সব রক্ত ফ্রেম হয়ে জমে গেছে হিমে। কিন্তু ভয়, আতঙ্ক এবং ক্রোধ সবই একসাথে জেগে উঠল। কাবির নিজেকে সামলাতে পারল না আর। মানুষটা এত বড় ক্ষতি চোখের সামনে দেখবে কিভাবে? সব বলে হাত বাড়িয়ে সামনের দিকে ছুটে চিৎকার করে উঠল। ভাইজান, গলা কাঁপলো, অসহায় লাগলো, তবু ভেতরে এক অদম্য শক্তি জেগে উঠল। এই মুহূর্তে কাবিরের বোধ শক্তি লোপ পেয়েছে। কাবির চিৎকারে সমাবেশের ভিড়ে প্রতিধ্বনি হলো। তার হৃদয়ের শুধু ব্যথা নয়, এক অদম্য অগ্নি জ্বলে উঠল, যা তাকে কোনো বাধা মানতে দেয় না। এক ছুটে ভিড়ের ভেতরে ঢুকে কায়রাপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তৎক্ষণাৎ। সঙ্গে কাবিরও ছিল। গাড়ির পেছনের সিটে কায়রাপকে ধরে বসেছিল কবির, দুহাতে জাপটে। ভেঙে পড়তে দেয়নি মানুষটাকে। বহুদিন পর কায়রাপ কাবিরকে সামনে পেয়ে ভীষণ আবেগী হয়ে উঠল। এই কাবিরটাকে ইচ্ছে করলে দেখা দেয় না, যাকে পাওয়া মনে হয় সবসময় বিরলতা। এদিকে অসহ্য যন্ত্রণা ব্যথা চিরে শরীরে ছড়িয়ে পড়ছিল, তবু চোখ সরাতে পারছিল না কাবিরের মুখ থেকে। কি করবে, রক্তের সম্পর্ক তো, যতই দূরে থাকুক গভীর টান অনুভব হয়। কাবিরের ইচ্ছে করে কখনো বড় ভাইয়ের সামনে আসে না, আজ এসেছে, তাও এই অবস্থায়। এদিকে কায়রাবের নজর আসলে কাবিরের, তার জন্য দুশ্চিন্তায় ভেঙে পড়েছে। এই অনুভূতিটা কায়রাবকে কিছুটা শক্ত করে ধরেছিল। কাবিরের খুব আস্তে পায় ফিস ফিস করে বলে, এই তো আইসা গেছি, খুব বেশি কষ্ট হইতাছে? কায়রাব আর উত্তর দেওয়ার সুযোগ পেল না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। গাড়ি থেকে নামাইয়া মুহূর্তে তাকে স্ট্রেচারে তুলে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে অস্পষ্ট স্বরে কায়রাব বলেছিল, আগে চলে যাস না কাবির, কথা আছে আমার। কিন্তু বাইরে তখন হুলস্থুরে আওয়াজ। কাবিরের কনচরে হলো না তার কথাটা। তার গুলি লেগেছে, তাই প্রেস আর মিডিয়া হাসপাতালের সামনে চত্বরে ভরে উঠল। সাংবাদিকরা চমকপ্রদ ব্রেকিং নিউজ বানাতে উঠে পড়ে লাগলো। কায়রাবের ভেতরে চলে গেল। রক্তে ভেজা শার্ট পরা অবস্থায় কাবিরের বাইরে এসে স্থির হয়ে বসে রইল। হাসপাতালের ভেতরে আর থাকলো না সে। সব কিছু আর কাছে মুহূর্তে এলোমেলো, ভারী লাগছিল। কিছুক্ষণ পর কাইসি আর কায়রা ছুটে এলো। কায়রার কোলে ছোট্ট কায়ান। কায়রা কাউকে খেয়াল না করলেও কায়ানকে নিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু কাইসি হাসপাতালে ঢুকে থেকেই থমকে গেল। চোখ পড়ল বাইরে বসে থাকা কাবিরের ওপর। বিস্মিত নজরে তাকিয়ে ভাবল, কতদিন পর মানুষটাকে দেখছে। রক্তে ভেজা শার্ট দেখে বুক ভেতর কেমন ধক করে উঠল। একটু এগিয়ে গিয়ে কাবিরের সামনে দাঁড়িয়ে অবশ্য স্বরে ডাকলো, কাবির। কাবির মাথা তুলে একবার তাকিয়ে আবার দৃষ্টি নামিয়ে ভারী গলায় বলল, আপনার স্বামী ভেতরে, কেবিন নম্বর 107। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না কাইসি, ছুটে ভেতরে ঢুকে পড়ল। ততক্ষণে গুলি বের করা হয়ে গেছে ডাক্তারদের। একটা গুলি কাঁধের উপরের অংশ ছুঁয়ে বেরিয়েছে, আরেকটা গুলি বাহুতে আটকেছিল। একটুকুর জন্য বুকে লাগেনি, বড় বাঁচা বেঁচেছে। ডাক্তাররা বাইরে এসে বলেছে কায়রাব আউট অফ ডেঞ্জার। তাকে কেবিনে দেওয়া হলো একটু পরই। হাসপাতালের বেডে সাদা গেঞ্জি গায়ে, তার উপর হালকা শাল জড়ানো। আপাতত ব্যান্ডেজের জন্য জামা পরতে নিষেধ করেছে ডাক্তার। তাই সাদা গেঞ্জির উপর শাল জড়িয়েছে, কারণ শীতের সময় এভাবে শুধু গেঞ্জি পরে থাকা প্রায় অসম্ভব। এদিকে অপারেশনের পর কাবিরের কথা মাথা থেকে বেরিয়ে গেছে। ইতিমধ্যে কায়রাবের দলে ছেলেপেরা কেবিনে ঢুকে অবাক চোখে তাকিয়ে রইল। অবাক হওয়ার কারণ, অদ্ভুত রকমের দৃশ্য। কায়রাব অতি শান্ত ভঙ্গিতে বেডে বসে আঙ্গুর খাচ্ছে, যেন কিছুই হয়নি। সামনে বসে তার দলের আরও কয়েকজন ছেলে। দুজন উদ্রিক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাই ঠিক আছে তো? কায়রাব হেসে নিজেকে দেখিয়ে বলল,
দেখ শালা, একদম ফিট আমি। চিল কর। এই কলি টুলি কাইরাফকে কাবু করতে পারবে না। পরক্ষণে পাশ থেকে একজন ছেলে মাথা নিচু করে জানালো, ভাই, সমাবেশের সময় দুজন ছেলে গুলি করে পালিয়েছে, অল্পের জন্য ধরতে পারিনি। সন্দেহ হচ্ছে আলতাবের কাজের এইটা। কায়রাফ সিংহের ন্যায় থাবা দেখিয়ে গম্ভীর স্বরে বলল, সন্দেহ কিসের? আলতাফ কুত্তাই কাজ এইটাই। আর বেহুদা চামচাদের ধরেই কি হবে? ধরবো তো সোজা আলতাফকেই। আপাতত চুপ থাক বিষয়টা নিয়ে। সামনে নির্বাচন, বুঝে শুনে কাজ করতে হবে। নির্বাচনটাই হয়ে যাক শুধু, একদম থাবা মেরে ধরবো সবটাকে। তারপর ওর চ্যাপ্টার দি এন্ড। ছেলেগুলো মাথা নেড়ে বাঁকা হাসলো। এই সময় ফিরোজ ঢুকলো, কায়রাবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, যে শুরু থেকে তার পাশে আছে। ডাক্তার থেকে রিপোর্ট আনতে গিয়েছিল, এইমাত্র কেবিনে এসে বলল। কায়রাব হেসে বেডে হেলান দিয়ে বলল। পাঠিয়ে দে। এরপর ছেলেগুলো সবাই বেরিয়ে গেল। কায়রা কায়ানকে নিয়ে ঢুকলো, পেছনে কায়সি। বাবাকে দেখে কান এক লাফে তার কোলে উঠে মুখ গুজে দিল বুকে। কায়রা আটকাতে গেলে কায়রাব চোখের ইশারা মানা করলো। এত মানুষ দেখে বাচ্চাটা ভয় পেয়ে গেছে। সচরাচর এত মানুষ একসাথে দেখেনি কায়ান। ধরা গলায় কায়রা বলল, ভাইজান, এসব কি? খবরে দেখেই ছুটে এলাম, আর একটু হলে দম বেরিয়ে যেত। তুমি এইসব ছেড়ে দাও না কেন? পরিবারকে চিন্তায় রাখতে ভালো লাগে তোমার? বাচ্চা মেয়ে বাচ্চাই থাক, বড় সাজতে হবে না। এই বিকেলে 4টায় না তো পরীক্ষা? 3:30 বেজে গেছে। দেরি করিস না আর। আমি একদম ঠিক আছে, দেখে নে। যাওয়ার সময় আমার গাড়ি নিয়ে যাস। কায়রা হাত বাড়িয়ে বোনের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল। কায়রা মাথা নাড়িয়ে আর কিছু না বলে বেরিয়ে গেল। সত্যি তার দেরি হয়ে যেত। ভাই ঠিক আছে দেখে আর দেরি করলো না। এদিকে কায়সি বেজা চোখে কেবিনের এক কোণে দাঁড়িয়েছিল। কায়রাব ইশারায় কাছে ডাকলো। কায়সি এগিয়ে এসে বেডের পাশে বসলে অতি ধীর ভঙ্গিতে। কায়রাব মৃদু হেসে বলল, তোমার দোয়া কবুল হতে হতেও হলো না, আফসোস। কায়সি এতক্ষণ চুপ থাকলেও আর পারল না। সবসময় এই লোক তাকে চেতিয়ে দেবেই, তাই তীব্র কণ্ঠে বলল, আপনি আসলে কি চান? আমাকে বারবার কষ্ট দিয়ে কি এত পৈশাচিক শান্তি পায়? বাচ্চাটা টিভিতে আপনাকে রক্তাক্ত দেখে কেঁদে বাবা বাবা বলে চিৎকার করছিল। জানেন কি অবস্থা হয়েছিল আপনাকে ওভাবে দেখে? কায়রাব কিছু না বলে কায়নের পিঠে হাত বুলিয়ে মাথায় চুমুক দিয়ে বলল, এই তো বাবা, ঠিক আছে আমি। এই যে দেখেন, ফিট অ্যান্ড ফাইন। কায়ন বাবার গলা জড়িয়ে চুপচাপ বসে রইল, কথা বলল না কোনো। বাচ্চাটা সত্যি ভয় পেয়েছে বাবাকে এভাবে দেখে। কেবিনের ভেতর নীরবতা জমে রইল খানিকটা সময়। নীরবতা ভেঙে কথা বলল কায়রাব নিজেই। সবার অবস্থা তো শুনলাম, তোমার কথা বলো। কায়সে সে কথা বেমানুল আগ্রহ করে শান্ত গলায় বলল, কায়নকে আবার কোলে দিন, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আপনার ব্যথা লাগবে কাঁধে, দিন আমায় ওকে। কায়ানকে কায়সি কোলে তুলে দিয়ে কায়রাব ক্ষুদ্র চোখে তাকালো। গলার স্বরটা তীক্ষ্ণ হয়ে উঠল। কথাই এড়িয়ে যাচ্ছ কেন? তুমি ভয় পেয়েছিলে, তাই না? আমার জন্য কেঁদেছিলে? কায়সি কায়নকে বুকের কাছে জড়িয়ে রেখে ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন, বাড়িতে গিয়ে কথা হবে। এখানে দয়া করে সিন ক্রিয়েট করবেন না। কায়রাব অস্থির হয়ে উঠল। সিন ক্রিয়েট করবো? কারো পরোয়া করি না আমি। আমার উত্তর চাই। তোমার চোখে ভেজা ছিল কেন? কি ভেবেছো দেখিনি আমি? কায়সি ঠান্ডা স্বরে বলল, আশ্চর্য, বাচ্চাদের মতো জেদ করছেন কেন? শুনতে চান? সহানুভূতি উত্তর পেয়েছেন তো? সহানুভূতিতে কেটেছি। 4 বছর শত্রুর সাথে সংসার করলাম, মায়া তো জন্মাবি, তাই না? ওই মায়াতে কেটেছি। কায়রাব এই মেয়ের একগুঁয়েমি দেখে অবাক হয় মাঝে মাঝে। তবু মুখে কিছু না বলে কায়ানকে কায়সির কোল থেকে নিজের পাশে মাথা বালিশে দিয়ে শুইয়ে দিল। তারপর কায়সিকে টেনে এক কোমরে হাত রাখলো। তাহলে কায়েসি তোমার লজিক অনুযায়ী আকাশ থেকে পড়েছে। অবশ্য তোমার সেই সিক্রেটটা আমি জানি, বাকিরা জানে না। নাও,
আবার শুরু হয়ে গেছে এই লোক। কাইসি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সিক্রেট মানে কিসের সিক্রেট? কায়রাব দুষ্টু হাসি ঠোঁটে এনে কাইসির কানের কাছে ঝুঁকে পড়ল। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে মৃদু গলায় বলল, সিক্রেটটা হলো দিনে সবাইকে দেখিয়ে শত্রুর সঙ্গে ঝগড়া করো, যাতে প্রমাণ হয় তুমি জিতেছো, তোমার কোনো ফিলিংস নেই, কিন্তু রাতে ঠিকই আমার সাথে। আর কিছু বলার আগে কাইসি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। অশুভের মতো কথা বলবেন না, আপনি এখন অসুস্থ, সেটা ভুলে যাবেন না। কায়রাব নিজের দিকে ইশারা করে বিকারগ্রস্ত নিয়ে বলল, একদম অসুস্থ না আমি, অসুস্থ বলে খেপিও না আমায়। কায়েসি, বিশ্বাস না হলে কাছে আসো, প্রমাণ দিচ্ছে। কাইসের ছিটকে আরো দূরে সরে গিয়ে বিরক্ত স্বরে বলল, ছি। কায়রাব এবার জোরে হেসে উঠল। পর মুহূর্তে আচমকা আত্মনাদ করে বসল। কাইসে এবার সব ভুলে হন্তদন্ত হয়ে একদম কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলল, কোথায় ব্যথা হচ্ছে? এই জন্যই তো বলি চুপ করে থাকুন। দাঁড়া, ডাক্তারকে ডাকি। কায়রাব তার হাত টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে কাইসিকে বুকে মাথা রেখে শ্বাস ফেলে বলল, কোথাও ব্যথা নেই, শুধু কিছুক্ষণ আমাকে জড়িয়ে রাখো, অনেক কিছু হলেও ঘৃণা হলেও। কাইসি তাকে জড়িয়ে ধরল না, কিন্তু কায়রাবকে জড়িয়ে ধরতে বাধাও দিল না। অন্য সময় হলে সে ছটফট করত, মুক্তি পেতে অধৈর্য হয়ে যেত, কিন্তু আজ সে ধীর, স্থির, নিশ্চল, ঠিক কোনো বন্ধঘরের মতোই, যেখানে শব্দের চেয়ে অনুভূতিগুলো বেশি ভারী লাগে। বিকেলের নরম আলো বারান্দা জুড়ে ছড়িয়ে পড়েছিল। সে আলোতে ডিবানে আধশোয়া হয়ে প্রিয়ার ল্যাপটপে খুলে বসে আছে। স্ক্রিনের পর্দায় আছে কবিরের সিং মুভি, যেখানে দেখা যাচ্ছে শাহিদ কাপুরের অস্থির ভালোবাসার উন্মাদ রূপ। আর ল্যাপটপের পাশে রাখা কাপে চায়ের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। পৃথ্বীশা ভার্সিটির থেকে ফিরেছে, গোসল সেরে বেরোয়। ভেজা চুলের তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুছতে মুছতে বারান্দায় চোখ পড়ে। প্রিয়াকে দেখে সে হালকা হাসি নিয়ে জিজ্ঞেস করে, কি করছিস প্রিয়া? প্রিয়া পেছন ফিরে তাকিয়ে বলে, মুভি দেখছি মনি, তুমিও এসো না, একসাথে দেখি। পৃথ্বীশা বলে, আসছি, দাঁড়া, চুলটা মুছে আগে ভালো করে। আচ্ছা, প্রিভান কোথায়? ল্যাপটপের পর্দা থেকে চোখ না সরিয়ে প্রিয়ার উত্তর আসে, ও তো ওর বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে গেছে। কিছুক্ষণ পর চুল আঁচড়ে পরিপাটি হয়ে পৃথ্বীশা এবং প্রিয়া পাশের ডিবানে বসে পড়ে। পর্দার দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলে, এটা তো শাহিদ কাপুরের মুভি। কি মুভি এটা? প্রিয়া মুচকি এসে বলে, হ্যাঁ, কবির সিং মুভির নাম। দেখোনি আগে? এটা তো অনেক পুরানো মুভি। কবির সিং শব্দ দুটি পৃথ্বীশা শুনে মনে মনে দুবার উচ্চারণ করলো। অজান্তে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। তার বুনুসারের নাম তো কবির। কি বিচিত্র সব চিন্তাভাবনা হচ্ছে আজকাল। কিন্তু তার মুচকি হাসার কারণ কি? এটা তো খুব চেনা এক অনুভূতির কথা ভেবে হওয়া উচিত। ফিয়া পৃথ্বীশাকে হাসতে লক্ষ্য করে চোখ কুঁচকে বলল, কি হলো মনি, এমন করে হাসছো কেন? পৃথ্বীশা একটু অপ্রস্তুত হয়ে মাথা নাড়িয়ে বলে, আরে কিছু না, চল দেখি। মুভিটার কথা অনেক শুনেছি, কিন্তু হিন্দি মুভি তেমন দেখাই হয়নি। তারপর দুজনে চুপচাপ পর্দার দিকে মন দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, গল্প এগোয়, গান বাজে, আবেগ জমে ওঠে। দুই পুপু ভাসতেই নিরিবিলি সময়টুকু মুভির সাথে সাথে সমাপ্তি ঘটে। মুভির শেষ যে যার ঘরে ফিরে যায়। ফিয়া নিজের ঘরে গিয়ে পড়াশোনার পাতায় ডুব দেয়, আর পৃথ্বীশা কফি বানিয়ে আবার এসে বারান্দায় বসে। কফির কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে তার মনটা কোথায় যেন সরে যায়, তার তথাকথিত বুনুসারের কাছে, নতুন সৃষ্টি হওয়া অনুভূতির কাছে। অলিখ ভাবনার মাঝে হঠাৎ নিচ থেকে কিছু চেঁচামেচির আওয়াজ উঠে আসে, যার কারণে পৃথ্বীশার ধ্যান সে মুহূর্তে ভেঙে যায়।
দোতলার বারান্দার রেলিং ধীরে ছুঁয়ে সে নিচে তাকায়। তাদের বাড়ির সামনে রাস্তা, ছোট একটা চায়ের দোকান, আর সেই দোকানের সামনে কিছু লোক জড়িয়ে পড়েছে। ঝগড়া চলছে, পা ওনা আদায়ের ঝগড়া। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, তাই বুঝলো প্রীতিশা সে ঝগড়াঝাটি চলছে, কিন্তু তা অতি সাধারণ ঘটনা মনে হয়। চোখ ফেরাতে চাইলে কিন্তু তখনই নজর পড়ে এক মোটা চেহারা লোকে সরে যাওয়ার পর দৃশ্য দেখে। যখন ঝগড়া করতে করতে সে সরে গিয়েছে, স্পষ্ট হয়ে দাঁড়ালো পেছনের পরনে পরিচিত পুরুষালী অবয়ব। তখন চমকালো প্রীতিশা। প্রীতিশার চোখে যেন মুহূর্তের জন্য সময় থমকে গেল। লক্ষ্য করল কাবিরের পরনে শীতের জ্যাকেটের অত্যন্ত সাধারণ, জিন্স প্যান্টও সাধারণ, তবু কেমন যেন অদ্ভুত আকর্ষণে চড়াচ্ছে, যা সুদর্শন মোহনীয়। কাবির চায়ের দোকানের সামনে কাঠের বেঞ্চে বসে অত্যাধিক আরামে কাচের চায়ের কাপ থেকে পরপর চুমু দিচ্ছে। প্রীতিশার চোখ তখন ঘোর মাতাল ভাব, মনে হচ্ছে ঘোরটা কেবল কাবিরের জন্যই। সে নিজের অজান্তেই কফির কাপ থেকে চুমুক দিল, ঠিক যেভাবে কাবির চায়ে চুমুক দিচ্ছে সেভাবেই। প্রীতিশার চোখগুলো যেন ঘোরে কাবিরের দিকে আটকে। তার কাছে এখন চারপাশে সবকিছু অজানা, ঝাপসা, অস্পষ্ট, শুধু কাবির স্পষ্ট এবং জীবন্ত। প্রীতিশা নিজের বিস্ময়ে ভাবল, এ কি হলো তার? এ অনুভূতির নাম কি দেবে? হৃদয়ের ভেতরে অজানা এক উত্তেজনা, অজানা আকর্ষণ, আর অল্প ভয়ের মিশ্রণ, সব কিছু মিলিয়ে একরকম অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে বুনো ষাঁড়ের প্রতি। কাবিরের উপস্থিতি এত প্রভাবিত যা বাস্তবতায় অজানা, ঝাপসা হয়ে যাচ্ছে প্রীতিশার কাছে। ঘোর ধীরে ধীরে কমতে লাগলো তার, আর প্রীতিশা মনে হলো নিচে যাওয়া প্রয়োজন। এক নজর সামনে থেকে দেখে আসা যাক। ভাবনা মাত্রই কাজ শুরু। একখানা চাদর নিজেকে জড়িয়ে সে নিঃশব্দে বারান্দা থেকে নেমে এলো চায়ের দোকানের দিকে। কাবিরের বসা বেঞ্চেতে সে বসলো, কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কাবিরকে না দেখার ভান করে দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, এক কাপ চা দিন, এক চামচ চিনি দিন। কাবির পরিচিত নারীসুলভ কণ্ঠে পেয়ে পাশে তাকালো, চোখ বড় হয়ে চমকে উঠল, বলল, তুমি এইখানে? প্রীতিশা হালকা চমকানোর ভান করলো, তারপর ভদ্রভাবে উত্তর দিল, ও আপনি? আমি তো চা খেতে এসেছিলাম আমার বাসার সামনে, ও যে দোতলা বাড়িতে। মাঝে মাঝে আসি এখানে চা খেতে। কাবির শুধু মাথা নাড়ালো। তখনই দোকানের পুরনো রেডিও ভেসে আসলো একটি গানের সুর। আমি পথরের ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে। প্রীতিশা গানের কথাগুলো মন দিয়ে শুনছিল, কি অদ্ভুতভাবে মিলে গেল। প্রীতিশাকে তো পাথরে ফুল ফোটাতে হবে, অনেক কঠিন কাজ। বুনো ষাঁড়টার পাথরের মন গলাতে হবে তাকে। নিজ ভাবনার মাঝে কবির রুক্ষ কর্কশ গলা আওয়াজ শোনা যায়, এই বয়সে কি এর প্রেম পীড়িতের গান শোনেন মামা? লক্ষণ তো ভালো না, গান ঘুরাই দেন। কী সব কয় না কয়, ভালোবাসা দিয়া পাথরে ফুল ফুটাবো, সাগরের ঢেউ থামাবো, যত সব আউল ফাউল কথাবার্তা। দোকানদার লোকটা হতবাক হলো এমন কথায়, আবার পরক্ষণে লজ্জিত হয়ে রেডিও বন্ধ করে দিল, আর কোনো গান চালালো না। আবার কি না কি বলে বসে ছেলে, এই ভয়ে। এদিকে প্রীতিশা দীর্ঘশ্বাস ফেলল হতাশায়। এই ষাঁড়টাকে মানুষ বানাতে বড্ড বেগ পোহাতে হবে বুঝলো। দোকানদার হঠাৎ হাসতে হাসতে বলে উঠল, আচ্ছা আম্মা, এটা কি কইলে তখন? তুমি আবার কবে আমার দোকানে আইলা? আমি তো জীবনেও দেখিনি তোমারে। প্রীতিশা কিছুটা থতমত খেলো, ধরা খেয়েছে বোঝা যাচ্ছে। কাবের সরু চোখে ঘাড় বাঁকিয়ে তাকালো, আর প্রীতিশা ধরফড়িয়ে বলে উঠল, আরে মামা, আপনি তখন ছিলেন না বোধহয়।
মানে আমি যখন চা খেতে আসতাম। বাদ দিন না, চা কি বানানো হয়ে গেছে? দোকানদার চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল। এই যে হয়ে গেছে, নেন আম্মা। প্রীতিশা চা হাতে ধীরে ধীরে চুমুক দিতে দিতে কাবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আপনার কাজের কি খবর? কাবির সাধারণভাবে বলল। ভালোই। তারপর চা খাওয়া শেষ হয়ে উঠে গিয়ে দোকানদারের দিকে টাকা বাড়িয়ে দিয়ে চলে যেতে গেলে প্রীতিশা দাঁড়িয়ে মৃদু গলায় পেছন থেকে বলল। দাঁড়ান, এখনই চলে যাবেন? কাবির ঘুরে তাকালো শান্ত হয়ে, তারপর কড়া গলাতেই বলল। এইখানে থেকে কি করবো? আমার জানা মতে করার তো কিছু নাই। প্রীতিশা হঠাৎ চট করে বলে উঠল, কোনো চিন্তা ভাবনা ছাড়া। করার ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। আসুন আমরা লুডো খেলি। কাবির চোখ কপালে তুলে অল্প বিস্ময় কণ্ঠে বলল। কি? প্রীতিশা ভরকে গেল। এ কি বলে ফেলল সে? এরকম বেহুদা কথাবার্তা কোশমিন কালেও তো তার কল্পনাতে ছিল না। বুনো ষাটটার পাল্লায় পড়ে নিজের বোধ বুদ্ধি হারিয়েছে সে, একেবারে হারিয়েছে। কাবিরের সন্দিগ্ধ মুখবায় লক্ষ্য করে সে স্থান আর দাঁড়ালো না প্রীতিশা। বিদ্যুৎ গতিতে দৌড়ে নিজের বাড়িতে চলে গেল। দুপুরের অগ্রভাবে আজ বিহার স্কুলে ছুটি ঘোষণা করেছে। অসময়ের এই ছুটি যে কতটা আনন্দের তা কেবল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাই বোঝে। তাই বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করতে করতে স্কুল গেটের বেরিয়ে আসে ফিহা। হাসি, কথা আর দুষ্টুমির মাঝে হঠাৎ নেমে আসে অপ্রত্যাশিত বিপর্যয়। পাশের একটা নির্মমধান বিল্ডিংয়ের নিচে হাঁটছিল সে। তৎক্ষণাৎ বাকির বন্ধুদের তাদের বাড়ির রাস্তায় চলে গিয়েছে। এইটুকু পথ ফিয়াকে একাই ফিরতে হয়। এমনিতে ফিশান ড্রপ করে নেয় প্রতিদিন, কিন্তু আজকে অপ্রত্যাশিত ছুটির কথা সে জানে না। তাই ফিহা একাই যাচ্ছিল বাড়ির পথে। হঠাৎ উপরে নির্মাণকৃত বিল্ডিং থেকে আছড়ে পড়ে এক প্রকাণ্ড ইট সোজা এসে পড়ে ফিহার ডান পায়ে। মুহূর্তে তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে যায় তার। ফিহার আর্তনাদে অসহনীয় শব্দে বাতাস কাঁপিয়ে ওঠে। সাহস করে ইট সরাতে দেখা যায় পায়ের সামান্য অংশ থেতলে গিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ওখানে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক বুঝে কোনো মতে কয়েক কদম এগিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গায় থাকা একটি ঢালুর উপর বসে পড়ে ফিহা। যে রাস্তায় সে এসেছে সেখানে ভারী যানবাহনের অনাগোনা, অথচ মানুষের উপস্থিতি পায় নেই বললেই চলে। ব্যথার অসহায়ত্বে চোখ ভিজে ওঠে তার। অনবরত ব্যথা মিশ্রিত অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার গাল বেয়ে। এই অবস্থায় কি করবে, কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারে না। পা নিয়ে এক কদম এগোতে শক্তি আর নেই। ব্যথায় যেন ক্রমশ আরও ধারালো হয়ে উঠেছে। ঠিক তখনই সে পথ দিয়ে গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল কায়রা। সদ্য ড্রাইভিং শেখা, তার মনোযোগ গতিতে নেই। হঠাৎ ঢালুর ওপর বসে থাকা এক কিশোরী মেয়ের দিকে চোখ পড়ে তার, যে কান্নায় ভেঙে পড়েছে। অসহায় লাগছে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে নেমে আসে কায়রা। দূর থেকে চিনে ফেলে মেয়েটাকে। কায়রা মেয়েটাকে দেখে বলে ওঠে, আরে এটা প্রিশান স্যারের বড় ছানাটা না? আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে গিয়ে ফিয়ার পাশে দাঁড়িয়ে আসে। থেতলে যাওয়া পা আর গড়িয়ে পড়া রক্ত দেখে কায়রার বুক কেঁপে ওঠে। হাঁটু গেড়ে বসে পাশ থেকে রুমাল বের করে যত্ন সহকারে বেঁধে দেয় পায়ের ক্ষতস্থান। ব্যথায় কাতর পিয়া মুখ তুলে তাকায়। দেখলো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির অদ্ভুত সুন্দর, যার চোখে নিজের জন্য উদ্বেগ দেখতে পেল। আতকে উঠে বয়ত্তস্বরে কায়রা বলে, পায়ের এই অবস্থা কিভাবে হলো? ইস, আঙুলগুলো থেতলে গেছে। ফিয়া কষ্ট চেপে উত্তর দেয়, পাশের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ইট এসে পায়ে পড়ে যায়। কায়রা দৃঢ় উদ্বেগ কণ্ঠে বলে, দেরি করা যাবে না, চলো তোমায় হসপিটালে নিয়ে যাই। ফিয়া মাথা নাড়িয়ে বলে, না আপু, কিছু মনে করবেন না, অপরিচিত কারোর সঙ্গে এভাবে যেতে পারবো না। কায়রা মৃদু এসে মনে মনে ভাবল,
স্যারের ছানাপোনা এই অবস্থাতে নীতিবাক্য ভুলে যায়নি, তাই হালকা ঠোক উল্টে বলল, কেন আমাকে দেখে কি ছেলে ধরা মনে হচ্ছে? উপস, মেয়ে ধরা। ফিয়া এসে ফেল কান্নার মাঝেও উত্তর দেয়, না আপু, আপনাকে খুবই হাই ক্লাস ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে, তবুও আমি এভাবে যেতে পারবো না। কায়রা ফোন বের করে তার হাতে দেয় আর বলে, ওকে, যেতে হবে না আমার সাথে, তোমার বাবাকে ফোন করে ডেকে নাও। আর দেরি করে না ফিয়ার বাবার নাম্বারে ডায়াল করে। পিশানও রিসিভ করে ভারী স্বরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি প্রিহা পাপা। ফ্রান্সিস, এটা কার নাম্বার? তুমি ঠিক আছো তো? একটা আপুর ফোন থেকে কল করেছি, আমি ঠিক আছি। বড় রাস্তার মোড়ে এসো একটু, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তা করো না। এক্ষুনি আসছি সোনা, অপেক্ষা করো, ওখানে থাকো। ফোন কেটে গেল। ফিয়ার কায়রার দিকে ফোন ফেরত দিয়ে মৃদু হেসে বলল, থ্যাঙ্কস আপু। কায়রা ঠোঁট উল্টে বলে, আমাকে আপু না বলে আন্টি ডাকো। আপু ডাকাটা ভালো লাগছে না। ফিয়া বিস্ময়ে তাকায়। কেন অল্প বয়সী মেয়ে নিজের থেকে আপু না বলে আন্টি ডাকতে বলেছে দেখে অতিকায় চমকে ফিয়া। কায়রার দিকে জহুরি নজর বুলিয়ে বলল, আন্টি কেন ডাকবো? আপনি বড় জোর আমার থেকে 7-8 বছরের বড় হবেন, সেই অনুযায়ী আমার আপু থাকলে তো সামান্যই হতেন। আমার ভাই আর আমার বয়স 6 বছরের পার্থক্য। কায়রা আপু শুনে একটু বেজায় হলেও হেসে বলে, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট, আমাকে দেখে পারফেক্টলি বয়স আন্দাজ করে ফেললে। আমি ইমপ্রেসড। ফিয়া শান্ত স্বরে বলে, ইন্টেলিজেন্ট কিনা জানি না, তবে মানুষের সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারি আদতে মানুষটার স্বভাব কেমন। এইটা আমার এক ধরনের গুণ বলতে পারেন। কায়রা কৌতূহলী হয়ে ওঠে বলে, তাহলে বলো তো আমাকে কেমন মনে হলো? আর হ্যাঁ, তুমি আমায় আন্টি এবং তুমি বলেই ডেকো প্লিজ। যেভাবে আপনি আপনি করে ডাকছো, নিজেকে তো বুড়োই লাগছে আমার। কায়রার দিকে কয়েক সেকেন্ড গভীরভাবে তাকিয়ে থেকে ফিহা বলে, আচ্ছা, তুমি করেই বলছি। তোমাকে দেখে আমার যা মনে হলো, তুমি বয়সে বড় হলেও ম্যাচুরিটি নও, ধীর স্থির নও, চঞ্চল এবং দুরন্ত মেয়ে। তবে কিছু ক্ষেত্রে তুমি ম্যাচিউরড হয়ে যাও। নরম মন থাকলেও কঠোর দিকও আছে, আর নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাসী। কায়রা হাঁ করে শুনল ফিহার সব কথা। কে ঝরঝর করে তার স্বভাব বলে দিল এই বাচ্চা মেয়ে। ভুল তো বলেনি, ছানা দুটো বাপের মতোই বুদ্ধিমান। কায়রা বলল, একদম ঠিক চেনেছো আমায়, রিয়েলি ইমপ্রেসিভ। তক্ষণে পিছনে গাড়ি নিয়ে চলে এসেছে। গাড়ি থেকে নেমে এসে ফিয়াকে বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ফিশান বলে, আল্লাহ, পায়ে কি হয়েছে? ফিহা বাবাকে আশ্বস্ত করে বলে, অস্থির হয়েও না পাপা, ইট পড়েছে পায়ে, তাই বসেছিলাম এখানে। তখন এই আন্টি আমাকে সাহায্য করেছে তোমাকে ফোন করতে। ফিশানের পাশে এতক্ষণ দেখেনি। ফিহার কথা ঘুরে তাকিয়ে দেখে কায়রাকে। কায়রা তো আগে থেকে তাকিয়ে বাবা মেয়েকে দেখছিল মন ভরে। ফিশান রাগী চোখে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? ফিহা অবাক হয় দুজনকে দেখেই বলল, তোমরা কি পরিচিত পাপা? ফিশান সংক্ষেপে উত্তর দেয়, মেয়েকে উত্তর দেয়। স্বল্প পরিচিত, স্টুডেন্ট হয়। কায়রা হাসলো আলতো করে। অতঃপর ফিহাকে বলিষ্ঠ বাহু দ্বারা কোলে তুলে নিল ফিশান। ফিশান বেশ শক্ত সামর্থ্য পুরুষ, তাই কোনো কিছু না ভেবে মেয়েকে কোলে নিয়েছে অনায়াসে। যাওয়ার আগে প্রথমবারের মতো কায়রাকে অতি নীরের স্বরে ধন্যবাদ জানালো ফিশান। যতই হোক মেয়েটাকে সাহায্য করেছে, আর কায়রা এতটুকুতেই খুব খুশি হলো। ফিহাকে গাড়িতে বসিয়ে ফিশান গাড়ি স্টার্ট দিতে ফিহা গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, আন্টি, একদিন আমাদের বাসায় আসবে কিন্তু, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে। কায়রাও হেসে হাত নাড়িয়ে বলল, অবশ্যই আসবো, আমাকে তো আসতেই হবে, সাবধানে যেও। বাই।
ফিহা অতি ফিহা প্রতি উত্তরে বাই বলে মাত্রই পিছনের গাড়ি ছাড়লো। গাড়ি সরে গেল। কায়রা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কায়রার হেয়ালি কথা কর্ণচর হয়েছে ফিশানেরও, তবে চুপ থেকে মেয়ের কথা ভেবে। কায়রাকে জাস্ট সহ্য করতে পারে না ফিশান, একেবারেই না। জেনে শুনে নিজের পায়ে কুড়াল কেউ কি করে মারে, তাই এই মেয়েকে থেকে শেখা উচিত। অতি অবান্তর একটি মেয়ে, নিরর্থক ফ্যান্টাসি নিয়ে পড়ে আসছে, যা অবাস্তবে অসম্ভব। গাড়িটা দৃষ্টিসীমানা পেরিয়ে যাওয়ার পর কায়রা দু হাতে মাথা পেছনে হালকা এসে বলল, ভালোবেসে কতই না নির্লজ্জ উপাধি পাচ্ছি, তো কি ভালোবাসা ছাড়ছি না স্যার? এরপর কায়রা নিজের গাড়িতে বসে ড্রাইভিং করতে করতে সুমধুর কণ্ঠে দুলাইন গানের সুর তোলা, যা বাতাসে ভেসে যায়। মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে, বিকেলে আলোর সোনালি হয়ে উঠেছে। ফিশান পিহাকে নিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে এসেছে বিকালে। ফিহা ফিশানের কোলে করে আনছে, তা দেখে অন্ততন্ত হয়ে ছুটে আসে প্রীতিশা। ভাইয়া, পিহার পায়ে কি হয়েছে? আর তোমরা এভাবে কোথা থেকে এলে? উদ্বিগ স্বরে বলল প্রীতিশা। ফিশান শ্বাস ফেলে বলল, ইট পড়ে পা থেতলে গিয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলল সব ঠিক হয়ে যাবে। হাড়ে সামান্য ক্ষয় হয়েছে, কিন্তু ভাঙেনি, আস্তে আস্তে সেরে যাবে। প্রীতিশা অবলীলায় ফিহার পাশে বসে গেল। ফিহা হালকা হেসে বলে, মনি, আমি ঠিক আছি, সেরে যাব, তুমি প্যানিক করো না। প্রীতিশা ফিহার মাথা ঠুকে ঠেকিয়ে বলল, ভাইয়া, আমি রান্না করে রেখেছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আর প্রিয়া, তোকে আমি খাইয়ে দিচ্ছি, বসে থাক তুই। প্রীতিশা প্রিহার মাথা বুকে ঠেকিয়ে বলল। ফিশান মাথা নাড়িয়ে ঘরে চলে গেল। প্রীতিশা ভাইয়ের জন্য টেবিলে ভাত বেড়ে রাখলো, উপরে ঢাকনা দিয়ে। আরেকটা প্লেটে ফিহার জন্য ভাত এনে সোফায় বসে ফিহাকে খাওয়াতে খাওয়াতে বলল, ভেবেছি আজ তোকে নিয়ে কেনাকাটা করতে যাব, নবীন বরণের জন্য চুড়ি কাচরা কিনবো। এই কি হয়ে গেল বলতো? ফিহা খেতে খেতে হালকা গলায় বলল, তুমি একটা কাজ করো, প্রিভানকে নিয়ে চলে যাও, না হলে তো আমিই যেতাম। প্রীতিশা হালকা বিরক্তি নিয়ে বলল, না থাক, যেতে ইচ্ছে করছে না। ফিহা অচঞ্চল ভঙ্গিতে বলল, মনি, তুমিও না সত্যি এখন কি এই ছোট্ট ব্যাপারের জন্য সব বন্ধ করে রাখবে? যাও, তুমি কেনাকাটা করে এসো। ততক্ষণে ফিশানের ড্রেস চেঞ্জ করে সাদা শার্ট আর আরামদায়ক ট্রাউজার প্যান্ট পরে ঘর থেকে বের হলো। তার চওড়া কাঁধ আর শক্তপোক্ত দেহের ভঙ্গি দেখলে বোঝা যায় দিনের ক্লান্তি থাকা সত্ত্বেও তার অচঞ্চল। মুখে লেগে থাকা পানির কণা তোয়ালে দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে আসে। একটা চেয়ারের উপর তোয়ালেটাকে রেখে খাবার টেবিলে বসে পড়ে। আপাতত খুব জোরে খিদে পেয়েছে তার। পিঠ সোজা রেখে পা একটু আরাম পদাকে ছড়িয়ে বসে ব্যস্ত ভঙ্গিতে খাওয়া শুরু করে। চোখে সামান্য অবসাদ, কিন্তু মুখে সবসময়ের মতো শান্তি ও স্বাভাবিকতা। খাওয়ার মাঝে বলল, কি কেনাকাটা করার কথা হচ্ছে? প্রীতিশা উঠে প্রিয়ার কাছে আরেকটু ভাত নিয়ে এলো, বলল, কাল আমাদের ভার্সিটিতেই নবীন বরণ, আজ প্রিয়ার সঙ্গে কেনাকাটা করার কথা ছিল, কিন্তু হয়তো ভাগ্যই চাইল না। খেতে খেতে ফিশান হেসে বলল, প্রিভানকে নিয়ে চলে যা, তুই বাড়িতে বসে থাকলে কি ওর পা ঠিক হয়ে যাবে? ফিহা তা শুনে বাবার সাথে তাল মিলায়ে হালকা হেসে বলল, এইটাই এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম মনিকে। প্রীতিশা দীর্ঘশ্বাস ফেলে। ফিহা প্রিভানকে ডেকে বলল, প্রিপ, বাইরে আয়, সারাদিন এত গেম খেলিস, একটু বাইরে বের হ গাধা। প্রিভান বের হয়ে আসতে নিজের আপুকে দেখে চমকে উঠল। কিছু বলতে যাবে তার আগে প্রিয়া দ্রুত বলে উঠল, কিচ্ছু হয়নি, ছোট্ট অ্যাক্সিডেন্ট, জাস্ট রিল্যাক্স। আগে আমার কথা শোন,
মনিকে নিয়ে মার্কেটে যা, কিছু কেনাকাটা করবে মনি। বিমান পিহার পাশে বসে স্বাভাবিকভাবেই বলল, সে না হয় যাব, তোর কিছু লাগবে না? তোর জন্য কি আনবো বল? চকলেট খাবি? ডার্ক চকলেট আনবো? তোর তো পছন্দ। ফিহা বুক উঁচিয়ে হেসে বলল, বাব্বা, বোনের প্রতি এত কেয়ারিং ভাব দেখাচ্ছিস যে। হুম হুম, ঝগড়াটার মুড নেই নাকি আজ? ফিশান খেতে খেতে বাচ্চাদের খুনসুটি দেখছে আর হাসছিল আড়ালে। এত বড় হয়েছে, তাও এরা শোধরাবই না। বিমান নিজের কলার উঁচিয়ে বলল, তুই আমাকে যতটা খারাপ ভাবিস আমি ততটাও খারাপ নই। আর মনি, তুই চেঞ্জ করে এসো, আমি বসলাম। প্রীতিশা আর দেরি না করে ঘরে গিয়ে পরনের নীল রঙের নরম কটনের কুর্তি আর হাফ হোয়াইট প্যান্ট। কুর্তিটা কোমর থেকে হালকা ভাঁজ করে নেমে এসেছে, তার চলার সঙ্গে মৃদু নরম ঢেউ খেলছে। লম্বা চুলগুলো সে একটি নীল রঙের ক্লাফি রাবার ব্যান্ড বাঁধল। আর এক কুর্তিটা গত মাসে নিজের টিউশনির টাকা থেকে কিনেছিল, তবে সেভাবে আর পরা হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে হালকা বোল্ড করে কাজলের রেখা টানল। আর তার সাজসজ্জা ছিল পরিমিত, তবুও নজর কাড়া। দুই প্রান্ত থেকে গায়ে জড়ানো চাদর তাকে এক ধরনের কোমল আবরণ দিয়েছে। শীতের চাদর ছাড়া বের হওয়াটা যাবে না। আর অবশেষে ঘর থেকে বের হওয়ার সময় হাতে নিল ছোট্ট পাস। প্রীতিশা প্রিভানকে বলল, চল রেডি আমি। প্রিভানও উঠে দাঁড়ালো। এরপর প্রীতিশা প্রিভানকে নিয়ে বেরোতে বেরোতে বলল, ভাইয়া, প্রিহা, আমরা এলাম। পিশান শান্ত স্বরে বলল। সাবধানে যাস, আর সন্ধ্যার আগে ফিরবি। প্রীতিশা হালকা মাথা নাড়ালো। ওকে ভাইয়া। প্রীতিশা একে একে শহরে ছোট বড় সব রকমের দোকানগুলোতে ঘুরছিল। প্রতিটি চুড়ির প্রতি চোখ আটকে রাখলেও মন মতো কোনো চুড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না। নীল শাড়ি আর গাজরা কিনেছে সে কখনো। তখন চুড়ি খুঁজতে গিয়ে যেন তার ধৈর্যর পরীক্ষা শুরু হলো। বিমান পাশে হাঁটতে হাঁটতে হালকা হতাশ নিয়ে বলল, মনি, বুঝেছি, তোমার পছন্দসই চুড়ি এই পৃথিবীতে নেই। প্রীতিশা ঠোঁট উল্টে হেসে বলল, এভাবে হতাশ হোস না, চল আর একটু দেখি, সামনে যেতে থাকি, আয়। প্রিভান প্রীতিশার পেছন পেছন হেঁটে হেঁটে হতাশ গলায় বলল, সামনে সামনে করতে করতে পুরো টাঙ্গাইল শহর ঘুরলাম তোমার জন্য, কিন্তু মনি আবারও। প্রীতিশা প্রিভানকে পুরো কথা বলার আগে সামনে দোকানে একটি চুড়ির বক্স দেখিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওই দেখ, ওই চুড়িগুলো দেখেছিস? প্রীতিশার চোখ হঠাৎ ঝলমল করতে লাগলো। সামনে দোকানের কাচের বাক্সে ঝলমল করছে এক বক্স নীল গাজরা চুড়ি সেট। আর শাড়ির রঙের সঙ্গে যেন পারফেক্ট মিল। খুশির চোটে দৌড়ে সে এগিয়ে গেল। হৃদয়ে দ্রুত ধুকপুক করছে। হাত দিয়ে স্পর্শ করবে তার ঠিক আগের মুহূর্ত। হঠাৎ আরেকটি নারীসুলভ কোমল সরু হাত তার আগে চুরির বক্সটি তুলে নিল। প্রীতিশার চোখে বিস্ময় ফেটে গেল। চুপচাপ দোকানের ভিড়ের মধ্যে ঢেকে সে চুড়িগুলোর দিকে তাকিয়ে রইল মলিন চোখে। আর মৃদু হৃদকম্পন মনে হলো। কেউ যেন তার একগুচ্ছ স্বপ্ন যত্ন করে ভেঙে দিল। কেউ কি জানে তার চোখে কতটা উচ্ছ্বাসের আশা জ্বলছিল ওই চুড়িগুলো দেখে। প্রীতিশা তাকিয়ে দেখল সামনে থাকা নারীটির কোলে বছর 3 ছোট্ট ছেলে শিশু। শিশুর ছোট্ট হাত দুটো মায়ের গলা জড়িয়ে। চোখে কৌতূহল আর নির্ভেজাল আনন্দ নিয়ে দোকানদারের লাইটিং দেখছে সে। আর না বলেই নয়, সামনে থাকা নারীটি অত্যন্ত সুন্দর, যাকে বলে অনাবিল সৌন্দর্যে প্রকাশিত রূপ। শাড়ির পরার ভঙ্গিটাও অতি নিখুঁত, মার্জিত। ফর্সা পাতলা গঠনের শরীরের কমলা রঙের শাড়িটি চমৎকারভাবে ফুটে উঠেছে। সে নারীটির প্রীতিশার দিকে তাকালো এবং হালকা বিজয় হাসি খেলালো চোখে। মৃদু কোমল কণ্ঠে মিষ্টি হেসে বলল, একটু যে দেরি করে ফেললে তুমি।
সেই নারীটি আর কেউ নয়, কায়সী ছিল। বিকেলের সময় ছেলেটি বায়না ধরেছিল স্ট্রবেরি জুস খাবে। বাড়িতে নানা রকমের জুস রাখা সত্ত্বেও রাখা থাকে বটে, কিন্তু কালকেই সব শেষ হয়ে গেছে। উপায় না দেখে কায়সী ছেলের সঙ্গে করে বেরিয়ে পড়ল। তাছাড়া কায়ানের স্বভাবে এমন, মাকে ছাড়া সে কোথাও যেতে চায় না। তাই অন্য কারো হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া প্রশ্নে ওঠে না। কায়সী নিজে কায়ানকে নিয়ে মলে গেল। স্ট্রবেরি জুস তো নিলই, সঙ্গে আরও 2-1 রকমের জুস আগে ভাগে এনে রাখলো। ছেলেটা ছোট হাতে 1 বোতল স্ট্রবেরি জুস ধরিয়ে দিয়ে তাকে কোলে নিয়ে নিউ মার্কেটের দিকে যায়। অনেক দিন পর নিজের সামান্য কেনাকাটার মন নিল। এটা সেটা দেখতে থাকে। দেখতে দেখতে দোকানের এক কোণে ঝুলে থাকা কাচের বক্সের নীল গাজরা চুড়িগুলো দেখতে কায়সীর চোখ আটকে যায়। আলোয় ঝলমল করে নীল রঙে তার মন ছুঁয়ে গেল হুট করে। ক্ষণিক দ্বিধার পর না ভেবে চুড়িগুলো তুলে নিল সে। কিছু রং, কিছু মুহূর্ত নিজের জন্য রেখে দিল। সময় হয়ে ওঠে না নিজের খুশি করার। না চাইতেও সংসারের ব্যস্ততায় দিন ফুরোয়। প্রীতিশা ঠোঁট উল্টে ভারাক্রান্ত মনে চুড়িগুলোর দিকে তাকিয়ে রইল। চোখে মলিনতা স্পষ্ট। ওগুলো পাওয়ার আশায় সে মন থেকে মুছে ফেলল। তবু নারীটির কথা জবাবে কণ্ঠে কোনো অভিযোগ আনল না। শান্ত সংযত স্বরে শুধু বলল, কোনো সমস্যা নেই, আপনি আগে নিয়েছেন, তাই অগ্রাধিকারও আপনারই। কায়সী হালকা এসে চুরির বক্সটা প্রীতিশার নিকট এগিয়ে দিয়ে বলল, চুরি জিনিসটা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। তোমার চোখ বলছে এগুলো তোমার কতটা পছন্দ ছিল, তুমি নিতে পারো। আমার তো চুরি খুব একটা পরা হয় না, নিয়ে বা কী করবো বলো? সাজগোজ ছেড়ে দিয়েছি বহুদিন হলো। শেষে কথাটা মলিন হেসে বলল কায়সী। প্রীতিশা ভদ্রতার আড়ালে সামান্য অস্বস্তি লুকিয়ে রেখে বলল, আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, সাজগোজের প্রয়োজনই নেই। আর আপনি রাখুন চুড়িগুলো, আমি অন্য কিছু দেখছি। কিন্তু কায়সী আর আপত্তি মানল না। জোর করে প্রীতিশার হাতে বক্সটি গুজে দিয়ে হাসি মুখে বলল, আর ফর্মালিটি করো না মেয়ে, ছোট মানুষ ছোটোর মতোই থাকো, এগুলো তুমিই নাও। আর না বলে পারল না প্রীতিশা। এমনিতে চুড়িগুলো চোখে লেগে থাকার মতো, লোভ সামলানো দায়। এতক্ষণ যতটুকু ভদ্রতা দেখানো যায় দেখিয়েছে, এবার নিয়ে নিলেই বা ক্ষতি কি? হালকা হেসে বলল। অনেক ধন্যবাদ আপু। তারপর পাশে কায়সীর কোলে থাকা বাবুটার গালে আদর করে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এই যে কিউট বাবু, নাম কি তোমার? কায়েন জুস খাওয়া থামিয়ে আদো আদো গলায় গম্ভীর ভঙ্গিতে বলল। কায়া তাজবিন কান। প্রীতিশা তার অস্পষ্ট বলে বুঝতে না পেরেও একটু হকচকিয়ে বলল, কি খান? কায়সী হেসে নরম স্বরে পরিষ্কার করে বলল, ওর পুরো নাম কায়ান তাসকিন খান। প্রীতিশা আবারও হেসে উঠল। ও সুন্দর নাম, আসো কোলে নি। কায়েনকে কোলে নেওয়ার জন্য প্রীতিশা হাত বাড়াতে ছোট্ট কায়েন আরও জোরে মায়ের গলা জড়িয়ে ধরল। স্পষ্ট বোঝা গেল সে যাবে না কোলে। কায়সী হালকা হাসি নিয়ে বলল, ও আসলে অচেনা কারোর কোলে যেতে চায় না। প্রীতিশা মৃদু হেসে কায়েনের গালে চুমু দিয়ে বলল, কোনো সমস্যা নেই, এক এক বাচ্চা এক এক রকম হয়। কিছুক্ষণ নীরবতার পর কায়সী জিজ্ঞেস করলো, তোমাদের বাসা কোথায়? চৌধুরী পাড়ায়। আর আপনারা? আমরা থানাপাড়ায় থাকি। ও আচ্ছা, এখানে একবার গিয়েছিলাম আমি আমার এক বন্ধুর বাসায়। কায়সী নরম গলায় বলল, তাহলে আমাদের বাড়িতেও এসো একদিন। এখন আমাকে একটু ওই দিকটায় যেতে হবে, কিছু ফল কিনবো। তোমার কেনাকাটা সেরে নাও। আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ। কথাগুলো বাতাসে মিলিয়ে যেতে কায়সী ভিড়ের মধ্যে হারিয়ে গেল। প্রীতিশা চুড়ি কিনে নিয়ে পাশে তাকিয়ে দেখল প্রিবান তখন ফোনের পর্দায় ডুবে আছে। বিরক্তির ছোঁয়ার দিকে ফোন কেড়ে নিয়ে সে বলল, প্রিফ, ফোনটা রাখ, সারাদিন গেমস আর গেমস।
বিভান মাথা চুলকে খানিক লজ্জা নিয়ে বলল, আচ্ছা আর খেলবো না, কেনাকাটা তো হয়ে গেছে, আবার বাসে চলি। পৃথ্বীশা হাসি মুখে বলল, চল। এবার দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ভিড়ের স্রোতে মিলে গেল দিনের ছোট ছোট মুহূর্তগুলো সঙ্গে নিয়ে। তবে এক বিপত্তি ঘটে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক শক্ত পুরুষালী বাহুর সঙ্গে ধাক্কা লেগে পৃথিশা পায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজের সামলে নিল। বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই অপর পাশ থেকে কাউকে না দেখে কর্কশ গলায় চেঁচিয়ে বলে উঠল, এই ক্যারারে দিনের বেলায় কানার মতো রাস্তায় হাঁটতাছে, আর একটু হইলেই ধাক্কা ধুক্কা দিয়া ফালাই দিছিল আমারে। পরিচিত পুরুষালী গলার স্বর কানে যেতে পৃথ্বীশা চমকে সামনে তাকালো। চোখের সামনে কাবির দাঁড়িয়ে। মুহূর্তে বিরক্তি মুখটা বদলে গিয়ে আনন্দিত দেখা দিল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এইটা আমি পৃথিশা। এবার কাবিরও ভালো করে তাকালো সামনে। পৃথ্বীশাকে চিনে এক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর সে চেনা কর্কশ সুরে বলল, যেই দিকেই যাই খালি তোমারে পাই, কাহিনী কি? পৃথ্বীশা এক পা এগিয়ে এসে হাসি মুখে বলল, আমি কিভাবে বলবো, আমি তো কেনাকাটা করতে এসেছিলাম। এই যে। হাতে ধরা ব্যাগটি একটু উঁচিয়ে দেখালো সে। কাবির বউ কুচকে তাকিয়ে বলল, আসলেই কেনাকাটা করতে আইছিলা নাকি আমারে স্টক করো? এ কথায় পৃথ্বীশা চমকে উঠল। স্টক করা? সে কখন কাবিরকে অনুসরণ করলো? সবই তো কাকতালীয়। চোখে রাগ দেখিয়ে সে বলল, আপনার সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয়, এতে আমার কোনো হাত নেই। আর তাছাড়া এই একই প্রশ্ন তো আমিও আপনাকে করতেই পারি। কাবির সঙ্গে সঙ্গে দু হাত তুলে আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে করল। আমার চরিত্র এই এলাকার সবাই ভালো করেই জানে। গুন্ডা মাস্তান যা খুশি কইতে পারো সবাই, কিন্তু কোনোদিন কইতে পারবে না যে কোনো মেয়ে মানুষ গঠিত কাহিনীতে আমি জড়াইছি। ফুলের মতো পবিত্র আমার চরিত্র। বহু গর্বের সাথে কথা বলল কাবির। কথাটা 100% সত্য। তবে পৃথ্বীশার স্বভাবসুলভ মুখ বাঁকালো। কাবির আবার গম্ভীর ভঙ্গিতে সন্ধিহান নজরে বলল, কিন্তু তোমারে আমার ইদানিং ঠিক লাগতেছে না। সেদিন চায়ের দোকানের কাহিনী নিয়েও ডাউট লাগছে। আমি কিন্তু এই বয়স পার করে আইছি, তোমার ভাবগতিক ঠিকঠাক নাই। পৃথ্বীশা আঘাতপ্রাপ্ত চোখে তাকিয়ে রইল কাবিরের দিকে। তার কান্না পেল এবার। লোকটা তাকে সন্দেহ করছে। হ্যাঁ, সে পছন্দ করে কাবিরকে। তার মানে কি সে খারাপ মেয়ে? এ কেমন কথা? পৃথ্বীশা চোখ না যাইতেও ভিজে এলো এসব ভেবে। আর হাঁটার শক্তি পেল না সে। তাই পৃথ্বীশা কাবিরকে পাশ কাটিয়ে চোখ মুছে সামনে একটি চেয়ারে বসে পড়ে। মাথা নিচু করে মৃদু কান্না জুড়ে দেয়। তার সত্যিই কান্না পাচ্ছে। লোকটা কিভাবে এই কথা বলল তাকে? এদিকে এমন দৃশ্য দেখে কাবির মুহূর্তে ভড়কে যায়। মেয়েটা তাই বলে কাঁদবে বাচ্চাদের মতো? অসহায় চোখে সে তাকায় প্রিভানের দিকে। এ কি মুসিবত! প্রিভা নিজেও যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, বিশ্বে বাকরুদ্ধভাবে। বিরক্তি আর অস্বস্তি মিশ্র সুরে কাবির হঠাৎ বলে ওঠে, এই বেটা সামলা তো ফুপুরে, কি শুরু করছে কত? রাগের মাথায় কইয়া ফেলাইছি, বুঝি নাই। প্রিভানের বলার মতো কিছু থাকে না। সে শুধু ঠায় দাঁড়িয়ে আছে পৃথ্বীশার চেয়ার ঘেঁষে। আর পৃথ্বীশার ঠোঁট উল্টে চোখে আগুন জেলে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, আমার ভাব গতির ঠিক নেই। আমি আপনাকে জ্বালাই, বিরক্ত করি, আর কখনো আপনার সামনে আসবো না। আপনি যান এখান থেকে, এক্ষুনি যান বলছি। এখনো দাঁড়িয়েছেন কেন? এরূপ চেঁচামেচিতে পৃথ্বীশা নিজের রাগ আর ঘনীভূত হয়। ভরা মার্কেটের এক কোণে যেন অজান্তে সে সার্কাস বানিয়ে ফেলেছে ঘটনাটাকে। যদিও চারপাশের মানুষ যার যার কাজে ব্যস্ত, কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না। অতঃপর এক মুহূর্ত ঘাড়তেরা কাবির নিজের ভুলটা বুঝতে পারে। সত্যি মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছে, যা তার উচিত হয়নি। তাই পরক্ষণে অহংকার গিলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে। দুহাতে কান দুহাত দিয়ে চেপে ধরে প্রথমবারের ন্যায় কোনো নারীর সামনে, যা তার স্বভাবের বিপরীত।
কাবিরের স্বপ্নেও ভাবেনি কখনো তাকে এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাও কোনো মেয়ের কাছে পরাজিত হয়ে। অবশেষে প্রথম অভিজ্ঞতা কাবিরের নত হলো। অবশ্য এই আচরণে কাবির স্বভাব বিরুদ্ধ হলেও তার নিজের যে সায় ছিল না এটাও বলা যাবে না, কারণ সায় না থাকলে কারো ক্ষমতা নেই কাবিরকে নত করানোর। সত্যি এটাই, ওই কাজল রাঙা কান্নারত চোখ দুটো মুহূর্তে কাবিরের হৃদয়ভাগ প্রহার করেছে। তাই একটি দীর্ঘশ্বাস ফেলে ধীরে দৃষ্টিতে তাকিয়ে নরম গলায় বলে, আইসে সরি, আসলে দোষটা আমারই আছিল, ওইভাবে তোমারে বলাটা উচিত হয় নাই। এই সরি কইতাছি তো, কান্না থামাও। প্রীতিশা আবারও বিস্ময় হয়, চোখে অবিশ্বাসে বড় হয়ে যায়। কি দেখছে সে? ঘাটতেরা কাবির কি সত্যি সারেন্ডার করছে? কিভাবে সম্ভব? সে কি ভুল দেখছে নাকি এটাই স্বপ্নের মতো মনে হচ্ছে? অবশেষে কিছুক্ষণের জন্য স্থির হয়ে কাবিরের দিকে তাকিয়ে রইল। কিছু ভেবে নীরবতা ভেঙে বলল, থাক থাক, আর সরি বলতে হবে না, কারণ আপনার সরি আমি একসেপ্ট করবো না এইভাবে। কাবির তার চেনা কর্কশ সুরে বলল, এইগুলা কি কথা? তাহলে কেমনে করবা? প্রীতিশা বুদ্ধি খাটিয়ে মুখে হালকা হাসির রেখা চোখে ঝিলিক দিয়ে বলল, আমার সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলেই সরি একসেপ্ট হবে। কাবির ছোট ছোট চোখে তাকালো। এই মেয়ে আসলে কি চায়? প্রীতিশা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে ধীরস্বরে বলল, এভাবে তাকানোর মানে কি? না করলে নাই, চলে যান তাহলে। জোর করছি নাকি আজও? কাবির মাথা হেলিয়ে ডান হাত বাড়িয়ে বলল, নাও, ফ্রেন্ডশিপও করলাম। প্রীতিশা মুহূর্তে হেসে নিজের হাত বাড়িয়ে বন্ধুত্বের বন্ধনে মজবুত করলো। কিছুক্ষণ পর কাবির উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, কি আশ্চর্য দিন আইলো! সব অসম্ভব কেমনে সম্ভব হইতাছে? আমার নীতি বিরুদ্ধ কাজ করতেছ সব। কি করলা তুমি আমারে? প্রীতিশা নিজের চেয়ার ছেড়ে উঠে হেলে দুলে যেতে যেতে দুষ্ট স্বরে বলল, জাদু করেছি, জাদু। প্রীতিশা আর কোনো কথা না বলে প্রিভানকে নিয়ে নিজেদের বাড়ির দিকে হাঁটতে থাকলো। প্রিভানও কোনো প্রশ্ন করেনি আর। কাবির তখনও স্থির হয়ে প্রীতিশা দেখতে থাকে। যাওয়ার আগে প্রীতিশা অজান্তে নিজের ওড়নাটা সামান্য উঁচু করে ভালো করে জড়িয়ে নিচ্ছিল। হঠাৎ তা বাতাসে উড়ে গিয়ে কাবিরের মাথা ঢেকে মুখ ছুঁয়ে যায়। কাবির না চাইতেও আবেশে চোখ বন্ধ করে নিল। ওড়না ধীরে ধীরে সরে গেলে কাবির চোখ খুলল। প্রীতিশা যাওয়ার পানে তাকায়, আবার তাকিয়ে রইল অপলক ভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার না? কি অদ্ভুত ব্যাপার না? কাবিরের ঠোঁটের কোণে হাসি দেখা গেল বোধহয়। তা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কিছু তো একটা হচ্ছে কাবিরের, ভয়ঙ্কর কিছু, মারাত্মক কিছু। সে নিজেও অবাক হয়ে বিড়বিড় করে আওড়ালো, কাবির রে, তুই বোধহয় ফাইসা গেলি। এদিকে কাশি নিতেই কায়রাপ চলে এসেছিল মার্কেটে। কায়রাপ কখনো ঘরে বসে থাকার মানুষ নয়, শরীরে যাই হোক না কেন। আর বউ নিয়ে তার এমনিতেও চিন্তার শেষ নেই। তাই নিউ মার্কেটে গিয়ে কায়রাপ কাইসি আর বাবুকে আনতে যায়। আসার পথে নিউ মার্কেট থেকে বেরোনোর মুহূর্তে কায়রাপের চোখ পড়ল কাবিরের কিছু দৃশ্য। কাবির তখন সেখানে স্থির তাকিয়ে, তার মুহূর্তটাই ওখানে থমকে ছিল। কায়রাপ এগিয়ে গিয়ে কাবিরের কাঁধে হালকা হাত রাখলো। কাবির পেছনে ঘুরল। কায়রাপ দুষ্টু এসে বলল, কি ভাই, এসব কি দেখালি? তোকে তো এটলিস্ট ভালো মনে করেছিলাম। কাবির বুক কুঁচকে বলল, আমি তো ভালোই। হ্যাঁ হ্যাঁ জানি, আমারই তো ভাই, তুই আর কত ভালো হবি। তা মেয়েটা কে? কায়রাপ কৌতূহলী হেসে জিজ্ঞেস করলো। কাবির বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, ভাইজান, তুমি কি ভাবতাছো আমি প্রেম প্রীতি করি ওর লগে? তবা তবা, ওই মেয়ে আমার বান্ধবী লাগে। কায়রাপ চমকে বলল, কি, বান্ধবীর জন্য কানে ধরলি? তাও আবার সিনেমাটিক কাহিনী ঘটিয়ে? বললা, মনে হয় আমারে তোরে চিনি না আমি?
বলদা মনে হয় আমারে, তোরে চিনি না আমি? কাবির শরীর দুলিয়ে জোরে জোরে হেসে বলল, না বলদা, ভাবমু কেন? বলদা হইলে কি আর রাজনীতি করতে পারতা? যাই হোক, এখন কি অবস্থা শরীরের? ভালোই। তুই সেদিন আমাকে রেখে চলে এলি কেন? আর আমার সাথে দেখা করিস না কতদিন? কায়রাব জিজ্ঞেস করলো সরাসরি। কাবির হেসে বলল, তোমার কিছু হইতো না ভাইজান, আমি জানি। আর কাজ কাম থাকে, সব সময় হয়ে ওঠে না। কায়রাব হেসে বলল, রাখ তোর অজুহাত। এই যে তোর ভাবি, তুই আদৌ চিনিস তো তোর ভাবিকে? মনে আছে তো? কি আশ্চর্যের বিষয়, নিজের ছোট ভাইকে বলতে হচ্ছে ভাবিকে চিনিস তো? অবশ্য সব তোর বাউলের স্বভাবের জন্য। কাবির একবার কায়রাবের পেছনে দাঁড়িয়ে থাকা কায়সির দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিয়ে বলল, ভাবিরে আমি চিনি, ভালো করেই চিনি। জীবনে তো কথাও বলিস না ঠিক মতো। কায়রাব স্বাভাবিকভাবে বলল এই কথা। কাবির বাঁকা হেসে বলল, না, ভাবির সাথে কথা কওয়ার ইচ্ছা নাই। মানে? কায়রাব বুক কুঁচকে জিজ্ঞেস করলো। কাবির রহস্যময় হেসে বলল, সত্য কথাটা শুনতে পারবা তো? কায়েসের বুক ধক করে উঠল আচমকা। ভয়ত চোখে তাকালো সে কাবিরের দিকে। এই সময় এইসব কথা মানে কি? কায়রাব উৎসুক হয়ে সন্ধিহান চোখে বলল। বল কি সত্য? কাবির ঘাট বাগিয়ে কায়েসের দিকে তাকিয়ে হেসে বলল, সত্য হইলো ভাবিরে আমার পছন্দ হয় নাই শুরু থেকেই, কিন্তু ভাইজান তোমার সাওরে বহুত পছন্দ, জানোই তো। এ বলে কাবির এগিয়ে গেল কায়েসের দিকে। এদিকে কায়েসি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কায়রাব তার ভাইয়ের কথায় মজা ভেবে হেসে উড়িয়ে দেয়, কারণ জানে কাবির কেমন স্বভাবের মানুষ। আর হতবাক হওয়া কায়েসি কোল থেকে কাবির কায়ানকে কোলে নিয়ে তার গালে দুটো চুমু খেল। কায়ান এতে হেসে উঠে, কারণ সে তার চাচ্চুকে ভালোভাবে চেনে। তাই তাই গলা জড়িয়ে ধরে কাবিরের। মাঝে মাঝে কায়রাব কায়ানকে নিয়ে যায় কাবিরের কাছে। তাই কাবিরকে তার অচেনা নয়, বরং আপনজনই।